আপনার বাসর রাত্রে ঢুকে আপনার বউ বলতেছে আমাকে আপনি ডিভোর্স দিবেন। হ্যাঁ, আর এই ডিভোর্সের জন্য সব দোষ হচ্ছে আপনাকে নিতে হবে। মানে ডিভোর্স তুমি চাইলে দিব আমি, আবার দোষও আমার। দোষও আমাকে নিতে হবে। আপনি একমাত্র ভরসা যে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে মানে একসাথে করার জন্য। মানে আমি তার হাজব্যান্ড, আমাকে বলছে যে হচ্ছে ওই বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করার জন্য এটা আমাকে হেল্প করতে হবে। আমি মেনে নিয়েছি। আমার তো চিন্তা ভাবনা ওই রকমই যে তার বয়ফ্রেন্ডের হাতে আমি যেদিন উঠাই দিতে পারবো ওই দিন আমি রিলিজ, টোটালি রিলিজ। বউকে বয়ফ্রেন্ডের হাতে উঠাই দিলে আপনি রিলিজ? হ্যাঁ, আমি রিলিজ। এছাড়া দেখেন এর পেছনে কারণ আছে ভাইয়া। নচিকেতার একটা গান শুনছিলাম, বউকে আর এক বিয়ে দেব হবে প্রতিবেশী, ঘটনা সেম ঘটলো। আপনার বউ তুলে দিয়ে আসলেন আর একটা ছেলের হাতে, ইভেন তার ফ্যামিলি সবাইকে জানিয়ে, তার ফ্যামিলি সবাইকে জানিয়ে। বাসর ঘরে ঢোকার পরে আপনার বউ আপনাকে শর্ত দিল, কি শর্ত? শর্তগুলো আসলে এমনভাবে শর্তগুলো দিয়েছে যেটা হচ্ছে আপনার মানে আমার মনে হয় না অন্য কারোর সাথে এই ঘটনাটা ঘটছে কখনো। মানে টোটালি পিকুলিয়ার সব শর্ত। সেটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম সে আমাকে বললো যে হচ্ছে আমাকে আপনি ডিভোর্স দিবেন। আপনার বাসর রাত্রে ঢুকে আপনার বউ বলতেছে আমাকে আপনি ডিভোর্স দিবেন? হ্যাঁ, আমাকে বলছে যে আমাকে আপনি ডিভোর্স দিবেন। এরকম 7-8টা শর্ত আছে, আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনাকে। যে আমাকে আপনি ডিভোর্স দিবেন, এই আমাদের যে বিয়ে হয়েছে, আর এই ডিভোর্সের জন্য সব দোষ হচ্ছে আপনাকে নিতে হবে। মানে ডিভোর্স তুমি চাইলে দিব আমি, আবার দোষও আমার? দোষও আমাকে নিতে হবে। ও মাই গড। তারপর? আচ্ছা, এরপর হচ্ছে তার পরিবার থেকে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ইভেন হচ্ছে এই টোটাল বিষয়টা মানে তার ফ্যামিলি থেকে আমার কাছে গোপন করা হয় এবং সে আমাকে বলে যে তার ফ্যামিলি থেকে তাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে। আচ্ছা, দেন হচ্ছে তার একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে, সেটা অলমোস্ট আপনার 5 ইয়ার্স কন্টিনিউ করছিল তখন। তো তার কথা হচ্ছে যে এখন আপনি একমাত্র ভরসা যে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে মানে একসাথে করার জন্য। মানে আমি তার হাজব্যান্ড, আমাকে বলছে যে হচ্ছে তার হচ্ছে ওই বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করার জন্য এটা আমাকে হেল্প করতে হবে। আমি মেনে নিয়েছি। ইভেন হচ্ছে আপনার মানে টোটাল বিষয়টা বাসর রাত্রে ঢুকে হাজবেন্ডকে বলতেছে যে আপনি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশনশিপ ঠিক করে দিবেন। ঠিক করে দিবেন। আরে বাপরে, মগের মুল্লুক। তারপর এভাবে সব কিছু এখন ওই দুই পরিবার, আমার পরিবার তার পরিবার, আত্মীয় স্বজন, তো সবার কথা চিন্তা করে ঠান্ডা মাথায় ওই সিচুয়েশনটা অবজার্ভ করে চুপচাপ থাকা ছাড়া আমার কোনো ওয়ে ছিল না। আমি যে এত কিছু করব, আমি তাহলে তোমার বিয়ে করলাম, হোয়াটস ফর মি, আমার কি? আচ্ছা, এর জন্য সে আমাকে একটা শর্ত দিল যে আমার এই সমস্ত কথাগুলো যদি আপনি মেনে নেন আমি আপনার সাথে অবৈধ সম্পর্ক রাখবো, ডার্টি মাইন্ড। মানে এই সব কিছু যদি আমি মেনে নিই সে আমার সাথে অবৈধ সম্পর্কে রাখবে। সে আপনার বিবাহিত স্ত্রী, তাহলে অবৈধ সম্পর্ক করছে? সে ওই এটা আমাকে সে দিচ্ছে না। তো আমি যে তার হাজব্যান্ড সেই প্রায়োরিটি সে আমাকে দিচ্ছে না। মানে আপনি যদি তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেন তাহলে সে আপনার সঙ্গে ফিজিক্যালি মিশবে, ব্যাপারটা কি তাই? ব্যাপারটা এরকমই। কত সালের ঘটনা ভাই এটা? কোন হচ্ছে আপনার 2024, এই গত বছরে? হ্যাঁ, 27 ডিসেম্বর, যে আমার অলমোস্ট চলতি বছর। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমার পরিবারের বিয়ে। কি সেটেল ম্যারেজ ছিল? হ্যাঁ। ওনার বয়স কত, মহিলার বয়স কত? 20। তোমার তো সে লাচার গোবেচারা না? না, সে হচ্ছে আপনার অনার্স ফার্স্ট ইয়ারের। আমাকে শুরু থেকে বলেন তো ভাই ব্যাপারটা। আচ্ছা, এই আমার পরিবারের বংশের মুরব্বী, ইভেন আত্মীয় স্বজন, সবার ইচ্ছাতে আমি এই বিয়েটা করি। তো হচ্ছে ওই পাত্রী দেখার একটা সময় মানে আমার ফ্যামিলি থেকে জাস্ট পরিবারের কয়েকজন মিলে আমরা যখন ওদের বাসায় যাই দেখার জন্য, ওই দেখতে গিয়ে তার সাথে আমার আই কন্ট্যাক্টও হয় নাই। আমি হয়তো তার সাথে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট তার মানে আই কন্ট্যাক্ট আমি করতে পারি না, জাস্ট তার ফেসটাই আমার চোখে আসছে, দ্যাটস ইট। দেন হচ্ছে বাসায় ব্যাক করি আমরা। দেন হচ্ছে তারপর পরিবার থেকে আস্তে আস্তে কথাটা আগানো হয়, অনেক দূর নিয়ে যাই। আর এর মাঝখানে তার সাথে আমার কখনো আর কোনো যোগাযোগ হয় না, জাস্ট বাসর রাতেই শুধু দেখা হয়েছে।
তার সাথে আমার একটা সেকেন্ডের জন্য কখনো কথা হয় নাই হুম ফোনে। তো ইভেন এই জিনিসগুলো আমি একটা সময় তাকে জিজ্ঞেস করি যে এগুলা কেন, হুম যে বিয়ের রাতে ডিভোর্স, দেন হচ্ছে এতগুলো শর্ত, তাহলে বিয়ে করার কারণটা কি? হুম সেই উত্তরটা আজও সে আমাকে দিতে পারে নাই। হুম আচ্ছা, তো এই সব কিছু চিন্তা ভাবনা করে বিয়েটা কমপ্লিট করলাম। যখন কমপ্লিট করার পরে এই যে যে শর্তগুলো আমার সামনে আসলো, আচ্ছা এই শর্তগুলো মেনে নেওয়া ছাড়া আমার তো আর কোনো অপশন ছিল না। আমার হচ্ছে নিজের কিছু বললেই তো নারী নির্যাতনের কেস হবে আপনার। এই কথা সে বলছে, হ্যাঁ একটা সময় গিয়ে বলছে যে হচ্ছে আমি নাকি তার উপর নির্যাতন করি। তো আমি তাকে একটা কথা বলি যে বিয়ের পরে তার সাথে আমার কখনো একসাথে থাকার সুযোগ হয় নাই। ইভেন আমার বাসা, আমি ঢাকা শহরে ওয়েল সেটেল বলতে পারেন। তো মানে অনেকবার চেষ্টা করছি নিয়ে আসার জন্য, বাট সে আসে নাই। কিন্তু সে এই ব্লেমটা সে আমাকে দিছে আমি তার উপর নির্যাতন করছি। তো একসাথে থাকার সুযোগটা আমি যদি না পাই, আমি নির্যাতনটা কখন করব? পুরুষ মানুষ বাংলাদেশের সবচেয়ে দুর্বল জাতি। দুর্বল জায়গা, এটা আসলে ভাই সত্য আই কথা। নারী ও শিশু মানে দুইজনই মানে একদম নিষ্পাপ পবিত্র ফেরেশতা। আচ্ছা, এভাবে বিয়েটা কন্টিনিউ করার পর দেন হচ্ছে আপনার শর্তগুলো যেভাবে দিল, আমি পরিবারের সবার কথা চিন্তা করে, মানে চিন্তা করেন যে কতটা দুঃখ কষ্ট আমি আমার মানে ভেতরে চাপা রেখে আমি হাসি মুখে জাস্ট অ্যাক্টিং করে গেছি আমার পরিবারের মানুষগুলোকে খুশি রাখার জন্য। ইভেন হচ্ছে তার যে বড় বোন, এই কথাগুলো আর কেউ জানতো না আপনার ফ্যামিলি যে এই না। ঘটনা ঘটছে? সে যে এই কথাগুলো আমাকে বলছিল, আমি বলছি আসছি ওখানে, এই সব কিছু অবজার্ভ করার জন্য আমি তাকে সময় দিই কিছুদিন, যে হচ্ছে এই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে এটা কত দূর কীভাবে যায়। এখনই তো হুট করে একটা ডিসিশন নিলে ইন ফিউচার কোথায় গিয়ে দাঁড়ায় এটা তো বলতে পারবো না, একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। তো এভাবে আমি যখন তার জন্য অপেক্ষা করি, প্রতিনিয়ত ভয়ঙ্কর রকমের সিদ্ধান্ত সে আমার উপরে চাপিয়ে দেয়। যেরকম এরকম হচ্ছে, আমি যখন তার পরিবারে তার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমি যখন তাদের সাথে ফোনে কথা বলার চেষ্টা করি, কথা বলি, সে আমাকে বলতো যে আপনি কি এ বাবা মার মন জয় করার চেষ্টা করতেছেন, এটা আমাকে বলতো। ইভেন হচ্ছে তার সঙ্গে যখন আমি 1 মিনিট কি 2 মিনিট কথা বলি, আপনি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছেন, এই টাইপের কথাগুলো আমাকে শুনতে হতো। তারপরেও আমি কখনো প্রতিবাদ করি না। মানে যত রকমের খারাপ খোঁচা দেওয়া আছে। হ্যাঁ, সব কিছুই আমার উপর দিয়ে গেছে। দেন হচ্ছে এই ওর পরিবারের মানুষগুলা, আমি সবাইকে খারাপ বলবো না, তার একটা ভাই আছে, আমাকে বলতো যে ভাইয়া, যে আপনি হচ্ছে কিছু বলেন না, আপনাকে দেখলে বোঝা যায় আপনার ভেতরে অনেক কষ্ট, কি হয়েছে আমাকে একটু বলেন, আমি দেখে কিছু করতে পারি কিনা। তা আমাকে আসলে ওই মান সম্মানের কথা চিন্তা করে ওই ভাইয়াকে কোনো কিছু বলা হয়নি, আমি বলতামও না কখনো। আর এই টোটাল বিষয়টা এই 3 মাস, মানে আপনার লাস্ট যে কোরবানির ঈদটা গেল, এই ঈদের পরপরই আমি তার ফ্যামিলি, তার মানে 14 গোষ্ঠী যেটা বলে, যে যেখানে আছে, আমি সবাইকে জানাই টোটাল বিষয়টা, যেভাবে প্রতিনিয়ত এরকম আমার উপর দিয়ে এরকম অত্যাচার সে করছে, আমি আর সহ্য করতে পারছি না, নিতে পারছি না। তো তার ফ্যামিলি থেকে সবাইকে আমি নিজে থেকে ফোন করে করে আমি সবাইকে জানাই যে এই বিষয়টা আমার উপর দিয়ে যাচ্ছে। আর আমার ফ্যামিলির কাছে আমি টোটাল বিষয়টা গোপন রাখি, কাউকে কিছু বলি না। এটা গোপন রাখার একটা উদ্দেশ্য আছে, যে ইন ফিউচার যদি কখনো সব কিছু ঠিক হয়ে যায়, তখন মান সম্মানটা কার নষ্ট হবে? আমার ওয়াইফের, অবভিয়াসলি আমার। তো এইগুলোর কথা চিন্তা করে আমি আমার পরিবারকে কোনো কিছু জানাই নাই। ইভেন তার পরিবারকে জানানোর পরে ভাবছি যে সেখান থেকে আমি সুন্দর একটা সলিউশন পাবো, বাট সলিউশন পাওয়া তো দূরের কথা, মানে তার বদলে আমি পেয়েছি হচ্ছে আপনার যত ধরনের খারাপ কথা আছে, যেমন হচ্ছে আমার সম্পর্কে এই যে নির্যাতনের ওই সময়টাতে এইগুলো আমার উপর চাপালো, যে হচ্ছে আমি নাকি তাকে নির্যাতন করি। ইভেন হচ্ছে আমি তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, এই বকাবাধ্য করি, গালিগালাজ করি, এটসেট্রা এটসেট্রা। তো এই সব কিছু মিলে দেখেন, এই যে নির্যাতন, গালিগালাজ, এর পেছনে আর একটা কাহিনী আছে। আমি খুব একটা মানে হাইস্ট 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের বেশি আমি কখনো তার সাথে কথা বলতাম না। কিন্তু সে হচ্ছে ওই তার যে এক্স বয়ফ্রেন্ড কিংবা অন্যান্য ফ্রেন্ড, তাদের সঙ্গে ফোনে কথা বলে ওই তারা গালিগালাজ করতো তাকে। এটা টোটাল একটা প্ল্যান। তার বয়ফ্রেন্ড, তার ফ্রেন্ড, তারা তাকে ফোনে গালিগালাজ করতো, আর ওই গালিগালাজের ওই সিচুয়েশনটা, রেকর্ডেডটা সে তার মা বাবাকে শোনাইতো, যে হচ্ছে ইমরান আমাকে ফোন দিয়ে এ ধরনের গালিগালাজ করছে। ইট ইজ দ্য পয়েন্ট।
আমাকে খারাপ বানানোর জন্য আমি কিন্তু তাকে কখনোই তার সাথে খারাপ ব্যবহার করি নাই। এই অলমোস্ট আজকে প্রায় আপনার 11 মাস রানিং চলছে। এর মাঝখানে আমি তাকে একটা সেকেন্ডের জন্য তার সাথে খারাপ ব্যবহার করি নাই। কিন্তু অন্য মানুষ এই যে সাজানো, যেটা মানুষকে গলাও বোঝে না, এত গাধা হয় মানুষ। বাবা মা বয়স হয়েছে, আর সে আমাকে বলতো যে আপনি এখনও আমাকে চিনে উঠতে পারেন নাই। আমার মন মানসিকতা যে কতটা ক্রিটিক্যাল এটা আপনি ভ্যাবাচাকা খেয়ে যাবেন, আমাকে বলতো। তারপরেও আমি সব কিছু ঠান্ডা মাথায় সহ্য করতাম, মান সম্মানের দিকটা চিন্তা করে। তার বয়ফ্রেন্ড কি তার সাথে যোগাযোগ করতেছে? হ্যাঁ, আচ্ছা এইখানে আমি আপনাকে একটা কথা বলি। আর এই পুরো সময়টাতে কি বউ আপনার কাছে নেই? না, বিয়ের পর থেকে সে আমার কাছে নাই। জাস্ট বিয়ে করছেন, ওর বাপের বাড়ি রয়ে গেছে। বিয়ে করছে হচ্ছে আপনার এই পাবনার রূপপুর, জি, যেটা হচ্ছে ওটা থাকে হচ্ছে বগুড়া শহরে। ওকে। আচ্ছা, রূপপুরে যখন বিয়ে হয়, ওই বিয়ের পর হচ্ছে আপনার আমি 3 দিন ওখানে স্টে করি, রূপপুরের ওখানে। তো ওই বিয়ের পরপরই আমি কি ওই 3 দিন আপনার একসাথে? হ্যাঁ, ওই 3 দিন আমরা একসাথে এক ঘরে। হ্যাঁ। আপনাদের কি তখন ফিজিক্যাল রিলেশন হয়েছে? না, তখন কি শর্ত চলতেছে? তখন প্রথম দিনই শর্ত। বিয়ের পর বিকেল টাইমটা, সন্ধ্যা টাইমটা তার সাথে আমি বাইকে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পরে তার জাস্ট আমাকে সে কিছু হিন্ট দিল, কিছু টাচ দিল, অলমোস্ট আমি বুঝে গেলাম কি। ওই সেই মোমেন্টটা ওইভাবে আমি তখন বুঝছি যে ঠিক আছে, এখন আপাতত স্টপ থাকো, অনেক সময় আছে, রাতে এই ব্যাপারে টোটালটা ডিসকাস করবো, দ্যাটস ইট। দেন এই যে এখান থেকে রাতে এই ধরনের শর্তগুলো সে আমার উপরে দিল। আর তারপরে কি ওইখানে রেখে আসলেন এবং সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরাগাড়ি থাকাথাকি করতেছে? হ্যাঁ, এই যে ওখানে আমি 3 দিন থাকি। হ্যাঁ, ইভেন শুনেন, তার একটা ক্লোজ বান্ধবী আছে, ওই বিয়ের সময়টা বগুড়া শহর থেকে সে হচ্ছে রূপপুর, তাকে পাঠাই প্রতিটা সেকেন্ডের তথ্য নেওয়ার জন্য। ওই বান্ধবীটা উপস্থিত ছিল, আমাদের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সিচুয়েশন কোথায় কি হচ্ছে তার বয়ফ্রেন্ডকে নোটিস করতো, ওখান থেকে সাপ্লাই দিত প্রতিটা কথা। তো এভাবে এই 3 দিন ওখানে কন্টিনিউ করার পর দেন হচ্ছে আমি কুষ্টিয়া ব্যাক করি, যে আমি তো এভাবে তো আসলে আর চলতে দেওয়া যায় না, এটা একটা কষ্টকর বিষয়। কতদিন মানুষের ভাই কষ্টের তো একটা লিমিট থাকে। একটা সময় হয়তো দেখা যায় ব্রেন আমার হাইপার হয়ে হয়তো সুইসাইড কিংবা অন্য কোনো একটা পদক্ষেপ নিতেই পারে, পুরুষ মানুষ তো ভাই। আর পুরুষ মানুষের কষ্টের জায়গা বলতে তার ওয়াইফের এই ক্যারেক্টারের এটা ছাড়াই পুরুষ মানুষ কিন্তু না খেয়ে মরে না ভাই। প্রবলেম হচ্ছে ওটা, যে ক্যারেক্টারের এই দিকটা। তো আমি ওটা চিন্তা করে আমি যখন কুষ্টিয়াতে ব্যাক করি আর ওরা বগুড়া চলে যায়, বগুড়া যাওয়ার পরে ওই ছেলের সাথে সাক্ষাৎ, ইভেন হচ্ছে আপনার ফিজিক্যাল রিলেশন এটসেট্রা। বিয়ের 3 দিন পরে যখন ব্যাক করে, যাওয়ার পরে সেম কাহিনী। এটা আপনি জানলেন? হ্যাঁ। আপনার বউ? হ্যাঁ। তার বয়ফ্রেন্ডের সঙ্গে? হ্যাঁ। আপনার সঙ্গে বিয়ের 3 দিনের পর থেকে? 3 দিনের পর থেকে। ও মাই গড, তুই বাইচা ছিলেন কেমনে? ওই যে বললাম ভাই, হয়তো ঢাকা শহরে এই 2010-এ যখন আসি, আসার পর অনেক স্ট্রাগল করছি ভাইয়া, যেটা আসলে অনেকেই জানে না। মানুষের এই গোপন কিছু কাহিনী থাকে, যেটা হচ্ছে মানে যেই স্ট্রাগলটা আসলে বলার মতো না। খেয়ে না খেয়ে, এই শোবার জায়গার অভাব, থাকার জায়গার অভাব, এভরিথিং। এগুলোর মধ্যে আর না যাই, মেন পয়েন্টে আসছি। তো বগুড়া শহরে গিয়ে যখন এগুলো সে করা শুরু করলো, আমার তো আর এগুলো নিয়ে ওইরকম আর মাথা ব্যথা নাই। আমার তো চিন্তা ভাবনা ওই রকমই, যে তার বয়ফ্রেন্ডের হাতে আমি যেদিন উঠাই দিতে পারবো ওই দিন আমি রিলিজ, টোটালি রিলিজ। বউকে বয়ফ্রেন্ডের হাতে উঠাই দিলে আপনি রিলিজ? হ্যাঁ, আমি রিলিজড। এছাড়া দেখেন এর পেছনে কারণ আছে ভাইয়া। এর পেছনে কারণটা হচ্ছে, আমার চাচাতো ভাই ছিল একটা, ওর নাম হচ্ছে রাসেল। ওরও ছিল হচ্ছে সেম প্রবলেম, এই জাস্ট পারিবারিকভাবে এই নির্যাতন, অত্যাচার, ইভেন হচ্ছে এইরকম ক্যারেক্টারলেসের প্রবলেমের কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারাই গেছে। ইভেন সে যেদিন মারা যায় আমি ওই দিন কুষ্টিয়াতে প্রেজেন্ট ছিলাম। একসাথে সন্ধ্যার সময় আমরা বাইকে করে বাসায় আসি। ওই সময়টাও আমারে বলছিল ওর টোটাল লাইফ হিস্ট্রি, টোটাল কাহিনী, যে তার ওয়াইফের সাথে কী চলছে, ইভেন হচ্ছে তার বাবা মার সাথে কী চলছে। তো সব কিছু মিলে এসে আমাকে বলছে আমার মনে হয় আর বেঁচে থাকা হবে না রে ভাই। আমাকে বলতো একটা সময় দেখবি যে আমি চলে গেছি, দূরে কোথাও চলে গেছি। আলটিমেটলি সে এই টোটাল প্রেশারটা সে নিতে পারে না, দ্যাটস সে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আমার বিয়ের পর আমার মাথার মধ্যে এটাই কাজ করতো যে ভাইয়া, যে হচ্ছে আমার অবস্থা কি ওর মতো হবে। আমি চিন্তা করতাম সব সময়
তারপরে হচ্ছে আপনার এই নিজেকে যথাসম্ভব আমি চেষ্টা করছি যে কতটুকু স্ট্রং রাখা যায়, মানুষের সঙ্গে সঙ্গে মিশে হাসি খুশি থেকে টোটাল জিনিসটা মানে হাইড করা যায় খুশি থাকার জন্য, পরিবারকে খুশি রাখার জন্য। দ্যাটস ইট। শেষে কি হইল? আচ্ছা, ইভেন হচ্ছে এই যে যখন সে বাড়িতে যাই, ওই বাড়িতে যাওয়ার পরে এগুলা কন্টিনিউ করতে থাকে। আমি তো সব কিছুই জানি। ইভেন এর মাঝখানে আমি তার সম্পর্কে, যেহেতু সে বগুড়া শহরে এই মানুষ হয়েছে, আর আমার মানুষ নিয়ে খোঁজ নেওয়া ব্যাপার না, 2 ঘন্টার ব্যাপার না, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে exactly. যায়নি হোক। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এই কাজটাই করছি গোপনে ওই শহরে গিয়ে। এই আচ্ছা, আসছি, এই কথাটা আমি পরেই বলছি। ইভেন আমি যখন এই টোটাল কাহিনীর পর আমি কিন্তু আর শ্বশুরবাড়ি যাওয়ার কোনো ইন্টারেস্ট আমার ছিল না, আমি যাইতাম না। আমাকে ফোন দিয়ে বলতো যে হচ্ছে নতুন বিয়ে করছেন, এখন যদি শ্বশুরবাড়িতে একটু না আসেন বাবা মা কী মনে করে। সে তার জায়গা থেকে বাবা মার কাছে ভালো থাকতে চাই, আমাকে খারাপ বানাইতে চাই। ইভেন এই জন্য আমাকে বলতো যে হচ্ছে ওই আসেন বাড়িতে এসে 1-2 দিন থেকে আবার চলে যান, আমাকে বলতো। আমি দেখলাম যে যেহেতু এত দূর পর্যন্ত আসছি, এখন তার যে রেসপন্সিবিলিটি আমার উপর চাপিয়ে দিয়েছে এটা আমার ফুলফিল করা উচিত। তো আমি হচ্ছে এই বগুড়া শহরে যাই, মানে শ্বশুরবাড়িতে যাই। ওখানে যাওয়ার পরে আননোন নাম্বার থেকে আমার ফোনে ফোন আসতো, বিশ্রী ভাষায় আমাকে গালিগালাজ করা হতো, আমাকে হুমকি দেওয়া হতো, আমাকে মেরে ফেলবে, আমি জীবনে যেন কখনো বগুড়া শহরে না আসি। ইভেন হচ্ছে এর আগে আমার ওয়াইফও আমাকে হুমকি দিত যে আপনি যদি বগুড়া শহরে আসেন আপনার খবর আছে, এটা করব সেটা করব, অনেক কিছু। তো আমি শুধু একটা কথাই বলতাম যে বগুড়া শহরটা তার তোমার বাবার না, এখানে দেখা যায় আমরা ঢাকা শহরের মানুষ, তো আমাদেরও তো 10টা বন্ধুবান্ধব আসে, বাংলাদেশের প্রতিটা জেলাতেই আছে। এগুলো আমি আমলে নিতাম না। একটা মেয়ে মানুষ হয়তো হাইপার হয়ে এই অন্যমনস্ক হয়ে আমাকে কথাগুলো বলছে। এখন আমরা খুব দেখি মেয়ে মানুষ হাইপার হয়ে বলে না, খুন করায় বলে। সালমান শাহের হত্যাকাণ্ড অলমোস্ট এই যে সালমান শাহ কয়েকদিন আগে এই যে এক নিব্বি তার একটা বয়ফ্রেন্ডে খুন করে আরেকটা বয়ফ্রেন্ডের কাছে গেল, মা তার সন্তানরে বিছানায় খুন করে ওই বিছানায় বয়ফ্রেন্ডের সঙ্গে সেক্স করলো। এগুলো তো এখন অহরহ ঘটছে। আচ্ছা, সে যেটা বলছি, এখন আর এটা হুমকি দেওয়ার জন্য বলে না। না, তা আমাকে ফোনে এ ধরনের হুমকি দিত। তো এটার মজার ব্যাপার হচ্ছে আমি এখন ওই পরিবার থেকে দেখেন ওইখানে আমাকে তো খুশি তো রাখতে হবে, মানে আমাকে বলছে যে কেউ যেন বুঝতে না পারে আপনি এত কষ্ট আছেন, যদি বুঝতে পারে পরিবার থেকে আমার প্রবলেম হবে। চিন্তা করেন যে মনের মধ্যে কষ্ট, ফুল বডিতে কষ্ট, জাস্ট মানে আউটলুকটা এভাবেই আমাকে ফেস করাতে হচ্ছে যে আমি হ্যাপি। আপনি তো বাপ্পারাজ। হ্যাঁ, তো হচ্ছে ওই মানে আমি, আমার ওয়াইফ, ওই ভাইয়া আর হচ্ছে ভাবি, মানে আমার এই ফোনে আমি লুডো খেলছি। ওই সময় ফোন আসলো আমার ফোনে, 3-4 মিনিট ধরে আমাকে গালিগালাজ করলো। তো আমি তখন ভাবিকে বললাম যে এরকম এরকম বৃত্তান্ত, আমাকে গালিগালাজ করছে। তো পরে আমার ওয়াইফ কী করলো, ওই নাম্বারটা সে ফোন দিয়ে আমাকে জাস্ট দেখানোর জন্য যে বলছে যে তন্ময় ভাইয়া, আমি লিজা, আপনি যাকে গালিগালাজ করছেন ও আমার হাজব্যান্ড। টোটাল বিষয়টা সাজানো, ইভেন হচ্ছে আমাকে বোঝাচ্ছে, মানে চেষ্টা করছে যে সে কিছু জানে না। তার তো বোঝা উচিত ছিল, যেহেতু আমি তার থেকে বয়সে বড়, অ্যাটলিস্ট এই সেন্সটুকু তো আমার মধ্যে আছে। তো আমি টোটাল বিষয়টা আর আমলে নেই না, যে ঠিক আছে, তা হয়তো স্যার যে তারা চাচ্ছে না আমি এখানে কন্টিনিউ করে এখানে থাকি, হয়তো তার বয়ফ্রেন্ডের খারাপ লাগছে। আর তার যে বয়ফ্রেন্ড তাকে ফুললি হ্যাপোটাইজ করে রাখছে। ইভেন হচ্ছে তার চিন্তা ভাবনাও এমন ছিল যে হয়তো এই আমার সাথে বিয়ে হয়েছে, কিন্তু ঢাকাতেও আমি নিয়ে আসতে পারবো না, মানে আমার সাথে আমি তাকে রাখতে পারবো না, তাকে বগুড়া শহরে রাখতে হবে। আর ওই ছেলেটা 3 বছর 4 বছর 5 বছর মানে লং টার্ম একটা রিলেশনশিপ সে ওখানে কন্টিনিউ করে যাবে, বিয়ে করবে না তার বয়ফ্রেন্ড। বর্তমান জেনারেশনের ছেলেরা এটা তো আপনি বুঝেন ভাইয়া, মানে বয়ফ্রেন্ড ওরে বিয়ে করবে না, যতদিন ইচ্ছা ততদিন রাখবে। হ্যাঁ, ততদিন রাখবে, এবং আমার কাছেও আসতে দিবে না, অ্যাপোটাইজ করা। আরে বাপরে। এই যে একটা টেকনিক। তো আমি তাকে বোঝাই সব কিছু যে টোটাল বিষয়। ফোনের দিকে কি হয়েছে, বারে বারে ফোনে তাকাইতেছেন কেন? না কিছু না, মানে দেখছিলাম যে হচ্ছে আপনার এই ডানে, জাস্ট দ্যাটস ইট। তো হচ্ছে
এই টোটাল বিষয়টা যখন মানে এইভাবে কন্টিনিউ করতে করতে আমি তাকে বোঝাই যে হচ্ছে এটা তুমি ভুল করতেছো, মানুষের পাস্টও থাকে, সবারই অতীত থাকে, তো তোমারও যেহেতু ছিল একটা কাজ করো, ও তোমার পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে, আর তোমার বোন যে আমার এলাকাতে যার বিয়ে হয়েছে তারও তো একটা ফ্যামিলি আছে, মান সম্মান আছে, সব কিছুর কথা চিন্তা করে এই রিলেশনশিপটা তুমি ভুলে যাও, আমার সাথেই কন্টিনিউ করো, আমি স্বেচ্ছায় তোমার সব কিছু মেনে নিব। বাট বিনিময়ে সে জবাবটা আমাকে দিছিল মানে খুবই ভয়ঙ্কর। এই 10 মাসের মাথায় আমি যখন সব কিছু পাবলিসিটি করি, এর মাঝখানে মানে এই টোটাল 10 মাসের মধ্যে একটা সেকেন্ডের জন্যও আমি তার কাছ থেকে ওয়াইফ সুলভ আচরণটা পাইনি। মানে ফোনে কথা বলে একটা সিম্প্যাথি কাজ করে, একটা ভালোবাসা কাজ করে, কিচ্ছু ছিল না ভাইয়া। টোটাল বিষয়টা মানে একান্ত তার নিজের মতো, আর আমার সাথে কিভাবে কথা বলবে, কিভাবে চলাফেরা করতে হবে, টোটাল জিনিসটা তার ওই বয়ফ্রেন্ডের থেকে সে জেনে নিত। ইভেন তাকে সে অ্যাডভাইস করতো যে তুমি। শেষটা হলো কেমন করে ভাই? শেষটা হচ্ছে একটা সময় সব কিছু বুঝতে পেরে আমি কথা বলি তার সাথে, যেভাবে আর কন্টিনিউ করার প্রয়োজন নয়, ওই ছেলেকে একটা সময় ডাকা হয়। ওই বগুড়া হচ্ছে আপনার আজিজুল হক কলেজ আছে, নাম শুনছেন হয়তো, তো ওই কলেজে ওর ফ্যামিলির মানে বাবা মা কাউকে না জানিয়ে জানাই আমি পরে, কিন্তু ওই কোরবানিদের পর ওইটা হচ্ছে ওই কলেজ থেকে ওই ছেলের হাতে আমি উঠাই দিই যে আপনার ভাইয়া আমার সাথে বিয়ে তো হয়েছে, জাস্ট এই কষ্ট ছাড়া আর কিছু না, আর প্রতিটা মোমেন্ট তো আপনি অবজার্ভ করেই আসছেন, তো আপনার লাভার আপনার হোল লাইফ মানে যেটাই আছে আপনি আপনার সাথেই কন্টিনিউ করেন, ওকে অ্যাটলিস্ট ঠগায়েন না, এতটুকুতেই শেষ। ইভেন হচ্ছে ওই বগুড়া শহর থেকে আমি যখন বাইরে ঘুরতে বের হতাম, মানে প্রতিটা ইঞ্চি ওর সাথে আমার এই স্মৃতি ছিল, ওর সাথে আমার এই স্মৃতি ছিল, এখানে এটা করছি, ওখানে ওটা করছি। আমাকে বলতো যে বগুড়া শহরে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই যেখানে ওর আর আমার স্মৃতি নাই, আমাকে বলতো। তো আমার মানে মন মানসিকতা থেকে একটা জিনিসই কাজ করতো যে এত ভালোবাসা, এত সব কিছু যখন এত পজিটিভ, আমি কেন এখানে ভিলেনের ক্যারেক্টারটা নিব? অফকোর্স আমার তার বাবা মা যেটা করতে পারে নাই, তার ফ্যামিলি যেটা করতে পারে নাই, স্বামী হিসেবে আমি সেটা করে দিলাম, স্বামী হিসাবে আমি সেটা করে দিই, বউরে বয়ফ্রেন্ডের কাছে বিয়ে দিয়ে দিলাম, বিয়ে দিয়ে দিই। বাহ, আদারওয়াইজ আমার কোনো অপশন ছিল না ভাই। কারণ ডিভোর্সের কতদিন পরে বিয়ে হয়েছে ওদের? পারিবারিকভাবে তো আপনার কোরবানি ঈদের পরই ওই যেদিন সব কিছু মানুষকে জানাই তার পরই কন্টিনিউ আমি হচ্ছে ওই ছেলের কাছে তাকে দিয়ে দিই। তখনও কি ডিভোর্স দিয়েছেন না দেন নাই? তখন পারিবারিকভাবে দেওয়া হয়ে গেছে, কাগজ কলম চলে গেছে। কাগজ কলম না, পারিবারিকভাবে মৌখিকভাবে, কিন্তু কাগজ কলম হয় নাই? না, কাগজ কলম হয়নি। মানে আয়ামে জাহিলিয়াতের যুগ শুনছিলাম ভাই, এখন আরো বেশি কিছু চলতেছে। এখন লাস্ট যে তথ্য আমার কাছে আছে যে ওই ছেলের সাথেও কন্টিনিউ করার পসিবিলিটি একেবারেই নাই। ওই ছেলেটা যে একটা ফ্রড এটা তো আপনি অলমোস্ট বুঝে গেছেন, যে অ্যাপোটাইজ করে তাকে টোটালি ইউজ করার, ফিজিক্যালি ভোগ করার একটা নিনজা টেকনিক ছাড়া কিছু না। তো দেন হচ্ছে এত কিছুর পরে এই যে লাস্ট যখন সব কিছু মানুষকে আমি এভাবে জানাই যে হচ্ছে এই আমার তো একটা মান সম্মান আছে ভাইয়া, দেখেন আমার কাছে আমার বাসায় বাবা মা আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তো আমার কাছে ধীরে ধীরে জিনিসটা যখন বড় হইতে লাগলো, এভাবে আমার বাসায় আসতো যে হচ্ছে ইমরান ওর ওপরে নির্যাতন করে, এই এই শ্বশুরবাড়ি থেকে প্রেশার দিয়ে টাকা পয়সা যৌতুকের জন্য প্রেশার দেয়, এটা করে সেটা করে। কিন্তু আমার বাবা মা তো ভালো করেই জানে যে ইমরান হচ্ছে কারোর 4 আনা পয়সা নেওয়ার মতো ছেলে না। তা আমার বাবা বলতো ও তো কারোর টাকা নেওয়ার মতো ছেলে না, মিথ্যা কথা কেন বলো, মিথ্যা কথা বলে একটা লিমিট থাকে, লিমিট ছাড়া কেন মিথ্যা কথা বলো। এভাবে প্রতিনিয়ত আমার বাসায় ব্লেম আসতো। আর মজার ব্যাপার হচ্ছে এই ব্লেমগুলো আমার আপন চাচা চাচিও দিত। চাচা চাচি তো বয়ে থাকে সবসময় এগুলা দেওয়ার জন্য তারাও এগুলা বলতো। চাচা চাচি অলওয়েজ বসে থাকি। এনিওয়ে ভাই, ফাইনালি তো ডিভোর্স হয়েছে কাগজে কলমে? না, কাগজে কলমে হয় নাই। তার মানে এখন আপনার বউ? সে হচ্ছে আপনার উকিল নোটিশ করাই রাখছি, এভরিথিং আমার কমপ্লিট।
মৌখিকভাবে হয়েছে। ও মৌখিকতার কোনো দাম নাই, মানে এখনো আপনার বউ সে। হ্যাঁ, এটা কাগজে কলমে কাগজে কলমে অনেক দিন আগে নচিকেতার একটা গান শুনছিলাম, বউকে আর এক বিয়ে দেব হবে প্রতিবেশী, ঘটনা সেম ঘটলো। আপনার বউ তুলে দিয়ে আসলেন আর একটা ছেলের হাতে, ইভেন তার ফ্যামিলি সবাইকে জানিয়ে, তার ফ্যামিলি সবাইকে জানিয়ে। আমি বলতে চাই আপনি কাগজে ডিভোর্সটা দেন এবং আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহর কাছে মাফ চান। এটা খুব দ্রুত করে ফেলবো, কারণ টোটাল বিষয়টা তো জানানোর প্রয়োজন ছিল ফ্যামিলি সবাইকে, পারলে মানুষ অন্যভাবে নিত। এটা অনেক বড় গুনাহ হচ্ছে আপনার, এটা উচিত না, মানে এমনি গুনার মধ্যে আমরা ডুবে আছি। হ্যাঁ অবশ্যই ভাইয়া। এনিওয়ে ভাই, আপনার জীবন থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার জীবন থেকে শেখার মতো অনেক কিছু আছে, আমার প্রতিটা কথা থেকে তারা শিক্ষা নিতে পারে। যেমন হচ্ছে এই বিয়ে করার ক্ষেত্রে, যে শুধু ফ্যামিলি ঠিক করলো বিয়ে করলাম না, আপনার প্রতিটা মোমেন্টের খোঁজ খবর নিতে হবে, স্কুল লাইফ থেকে যতটুকু সম্ভব খোঁজ খবর নিতে হবে। দেন হচ্ছে আপনার এই ধরনের এই যে ক্যারেক্টার, এই আচরণ যখন আমার সাথে চলতে থাকবে, আলটিমেটলি ওই মানে মৃত্যুর কাছাকাছি যাওয়া ছাড়া আমার কোনো অপশন থাকবে না। একদম তো এই মেসেজটা আমার সবার ক্ষেত্রেই থাকবে, যে হচ্ছে আপনারা যখন এই ধরনের সিচুয়েশন ফেস করবেন, ফ্যামিলিকে জানিয়ে হোক, নিজের চেষ্টায় হোক, যে মানে যত দ্রুত সম্ভব এটার সমাধান করার চেষ্টা করুন। কাঁটা ঝুলে রাখতে হবে না, কখনোই না। আদারওয়াইজ দেখা যায় মানুষের মৃত্যু কখন কিভাবে হয় বলা যায় না, কিন্তু ভাইয়া এই যে মানুষের অত্যাচারে, এই মানুষের কুটকথায়, ডিপ্রেশনে থেকে এই মৃত্যুটা আসলে খুবই ভয়ঙ্কর ভাইয়া, আসলে সমাজে এটা একটা আতঙ্কর মতো এই টোটাল বিষয়টা। এনিওয়ে আল্লাহ ভালো করুক, এবং যারা দেখতেছেন তাদের জন্য আসলে একটাই বলা, যে কাঁটা যত তাড়াতাড়ি তুলবেন ভালো, এবং যদি কখনো মনে হয় অনৈতিক কিছু হচ্ছে, বেআইনি কিছু হচ্ছে, সরাসরি আইনের সহায়তা নেবেন, নাহলে ছেলে মানুষরা কখন ফেঁসে যাবেন আপনার কোনো ধারণাও নেই। নারী মানে দুর্বল, নারী মানে অসহায়, নারী মানে মায়াবতী, আজ থেকে আরো 2000 বছর আগের ডায়লগ এগুলো।